হুজুরের মতে অমৎকার, এটা আমাদের রক্তে মজ্জায় অস্থিতে দাসত্ব। ভাই এ দাসত্ব কি ৭০-এর জন্য আটকায় আছে? দাসত্ব তো আমাদের রক্তে মজ্জায় অস্থিতে ভাই। আপনি দাসত্ব ৭০ থাকলে কি আর না থাকলে কি? এই যে তেলের মানে চোবানো ডোবানো ঘন্টার পর ঘন্টা সংসদের ২ লক্ষ টাকা মিনিটের সংসদ ব্যবহার কইরা আপনি যে আপনার দলের প্রধানদেরকে মানে ঘিয়ের মধ্যে চুবাইতে থাকেন, এটা তো প্রধানরাও খুব খুশি খুশি মনে শুনেন এবং আপনিও নেক্সট নমিনেশনটা কনফার্ম করেন, আপনি মন্ত্রিত্বটা কনফার্ম করেন। এটার মধ্যে ৭০ বেচারা কি করবে ভাই? তাতে করে মানুষ কি এটা ধরে নিতে পারে না যে সংস্কারের ব্যাপারে আপনাদের আগ্রহ বা অনীহা আছে? আগ্রহ কম বা অনীহা আছে? দেখুন নাজমুল ভাই, ৩৬ দিন সংখ্যায় কিন্তু খুব বেশি না, ৩৬৫ দিন একটা বছর, তার মধ্যে মাত্র ৩৬ দিন। এই ৩৬ দিনে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বিরাট ওলট পালট হয়ে গেছে। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, আমি রাজনীতিবিদ এবং আইনজীবী, মানবাধিকার নিয়ে কাজ করেছি দীর্ঘ সময়। আমার নিজের ভেতরে আমি যে পরিবর্তনগুলো দেখি সেটা হয়তো এই ৩৬-এর অভ্যুত্থান না হলে হয়তো সেরকম হতো না, আমি জানি না। এরকম পরিবর্তন বহু মানুষের মধ্যে হয়েছে। আপনি যে দেয়ালে গ্রাফিতিগুলো পড়েন, এখনো তো আমরা যখন দীর্ঘ সময় ট্রাফিকে আটকে থাকি ঘন্টার পর ঘন্টা, দেয়ালের লেখাগুলো পড়ে মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে অলমোস্ট মুখস্থ হয়ে গেছে। এই লেখাগুলো গভীর জীবনবোধ এবং রাজনীতিবোধ থেকে উৎসরিত। এই লেখাগুলো শুধু লেখা না, এই লেখাগুলো বহু মানুষ মনে প্রাণে বিশ্বাসও করে। হ্যাঁ, তো এই পরিবর্তনটা শুরু হয়েছে। এখন এই পরিবর্তনটা কতটুকু টিকবে, কতটুকু টিকতে দেয়া হবে, কতটুকু দীর্ঘ সময় ধরে থাকবে এবং আদৌ প্রিভেইল করবে কিনা, টিকে যাবে কিনা, সেটা একটা বিরাট প্রশ্ন। তবে সামনের রাজনীতি আমি খুব পরিষ্কার দেখি না। ঠিক একটা নির্বাচন হবে, একটা দল ক্ষমতায় চলে আসবে, তারপরে আবার একটা ৫ বছর পরে চমৎকার নির্বাচন হবে, তারপর আরেকটা দল, কোন একটা দল আসবে বা ওই দলটি আবার আসবে। আমি সামনের মানে এরকম স্বাভাবিক প্রক্রিয়া দেখছেন না? না, আমি দেখি না। কারণ আমি দেখি না এই কারণেই রাজনীতিটাকে একেবারে নোংরা করে ফেলবার জন্য দায়ী বাংলাদেশের রাজনীতিবিদরা। সব সহ গত ১৫ বছর হাসিনা বাংলাদেশে কোনো রাজনীতি রাখে নাই। এর আগেও যে একেবারে খুব ভালো রাজনীতি ছিল তা আমি বলছি না, কিন্তু ১৫ বছর একেবারে বাংলাদেশ থেকে রাজনীতিকে ঝেঁটিয়ে বিদায় করা হয়েছে। সেইখানে জায়গা করে নিয়েছে ব্যবসায়ীরা, বিরাট স্টেক আছে তাদের বাংলাদেশের রাজনীতিতে, সেখানে স্টেক আছে প্রশাসনের, সেখানে স্টেক আছে সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্রেসির। এই কথাগুলো সাহস করে কেউ বলবে না, আমি বলছি। এতগুলো স্টেক হোল্ডার যখন খেলে তখন পলিটিশিয়ানদের খেলার পোর্শনটা অনেক ছোট হয়ে যায়। সো আমরা যদি মনে করে থাকি যে এই বুঝি আমাদের সুবর্ণ দিন চলে এলো, ৫ বছর পর পর ঘুমিয়ে ঘুমিয়ে একটা দারুণ দারুণ নির্বাচন বাংলাদেশ প্রসব করবে আর বাংলাদেশের ৮ কোটি ভোটার লাফিয়ে লাফিয়ে গিয়ে ভোট দিতে পারবে, সরি, না। আমি যেটা দেখি, বাংলাদেশ আগামী ১০ থেকে ১৫ বছর ২০ বছরও একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাবে। ওইসব ফ্যাক্টরের কারণে, ওইসব সব রকম অনেক স্টেক আছে এক মাঠে। তাদেরকে কি রাজনীতিবিদরা পরাস্ত করতে পারবে না? রাজনীতিবিদদের পরাস্ত করার ইচ্ছা আছে আপনাকে কে বললো? রাজনীতিবিদরা পরাস্ত করতে চায় কে বলে? এটা তো আবারও ফ্যাসিবাদ স্বৈরশাসন কায়েম হবে। কেউ চায় না আপনাকে, তাই বা কে এত গ্যারান্টি দিয়ে বললো? কারা চায়? কারা চায় আমি জানি না, আমি পলিটিশিয়ানদের ব্যর্থতা নিয়ে আলাপ করছি ভাই, আমাকে ওইটুকুর মধ্যেই আটকান। হ্যাঁ, আমি পলিটিশিয়ানদের ব্যর্থ, তারা তাদের স্টেকটা অনেকের মধ্যে ভাগ করেছে এবং গত ১৫ বছরে একেবারে পাকাপোক্ত ভাগে ভাগ হয়েছে। এখন চাইবে, এবং ১৫ বছরের বিরোধী দলের ইতিহাস তো আমাদের চোখের সামনে দেখা, তাই না? সো বাংলাদেশকে সুস্থ ধারার রাজনীতিতে আনতে, বাংলাদেশের সুস্থ ধারার সরকারি দল এবং সুস্থ ধারায় বিরোধী দল টিকার অবস্থা তৈরি করতে আমাদের অনেক সময় লাগবে আরো। এবং এর মধ্যে তো আমি যে স্টেক হোল্ডারদের কথা বললাম সেটা তো আছেই। অন দি টপ অফ দ্যাট পলিটিশিয়ানদের মধ্যেও কিন্তু এখন ঐক্যের কথা আমরা বলছি, যত বিভাজন চোখে পড়ছে তত, যত বেশি আমরা ঐক্য 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 বলে চিৎকার করছি না, তত বেশি বিভাজনটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে। কোন প্রশ্নে বিভাজন? প্রতিটা প্রশ্নে বিভাজন। কোন প্রশ্নে বিভাজন নয় নাজমুল ভাই, আপনি আমাকে বলেন। মানে মোটা দাগে ৩টি বিষয় আমাদের আলোচনায় আসে: বিচার, সংস্কার, নির্বাচন, তাই তো? প্রতিটিতেই বিভাজন আছে এবং এগুলো জাতীয় ঐক্যমত্য কিভাবে এগুলো হবে না? তো না হলে পরে আমি ওই যে বলছি টার্ময়েলের মধ্যে দিয়ে বাংলাদেশ যাবে, এটা আমি আপনার শোতে আজকে বলে ফেললাম। যদি ঐক্যমত্য না হয় তাহলে এগুলো ফেলে রেখে নির্বাচন হলেও টার্ময়েলের মধ্যে বাংলাদেশ পড়বে, সেটা একরকম টার্ময়েল। ঐক্যমত না হলেও টার্ময়েলের মধ্যে পড়বে। এখন যেটা হয়েছে, মানুষের মধ্যে কিন্তু তীব্র আকাঙ্ক্ষার জন্ম হয়েছে, বিশেষ করে স্টুডেন্ট, মানে ২০ থেকে ২৫ যাদের বয়স, তাদের কিন্তু কোনো ব্যাগেজ নাই, তাদের কিন্তু হারানোর কিছু নাই,
তাদের কিন্তু ছেলেকে ওই কনস্টিটিউয়েন্সিতে এস্টাবলিশ করব, অতশো কোটি টাকা এর মধ্যে বানায় ফেলবো, আমি কয়েকজন এক্সেপশনের কথা বাদ দিয়ে বলতেছি, জেনারেলি বাংলাদেশের ইয়াং জেনারেশন, নট স্টুডেন্ট, ইয়াং জেনারেশন যেটা, তাদের কিন্তু সেই অর্থ ওরকম ব্যাগেজ নাই। তারা যদি কেউ কেউ সত্যি সত্যি একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখে, আমি আবারও বলছি সেই চেষ্টাই তো তুষারের দল করছে, তারটা উনি বলবেন, আমি বলছি তারা যদি সত্যি সত্যি একটা পরিবর্তিত বাংলাদেশ, একটা পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটা এই যে আমাদের 50-53 বছরের এক ধরনের গেড়ে বসা ব্যবস্থা, সেখান থেকে সমূলে উৎপাটন করে নতুন ব্যবস্থা স্টাবলিশ করা, ইট উইল টেক টাইম, ইট উইল টেক লটস অফ ফাইট, এবং নানান রকম টার্ময়েলের মধ্যে বাংলাদেশ যাবে। আমি আপনাকে শুধু এইটুকু আজকে বলতে পারি। আপনার লাস্ট লাইনটার সাথে একটা ছোট্ট কোয়েরি আছে আমার, এই টার্মোয়েল কি শুধু আমাদের ইন্টারনাল বাস্তবতার কারণে নাকি এক্সটার্নাল ফ্যাক্টরস? যখন ইন্টারনালি ডিভিশন তীব্র হয় তখন এক্সটার্নাল ফোর্সরা অনেক বেশি শক্তিশালী হয়। বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ, রাজাকার শাবক, মুক্তিযোদ্ধার সন্তান ইত্যাদি ইত্যাদি দিয়ে বিভাজন না করলে ভারতের পক্ষে সম্ভব হতো না গত 15 বছর বাংলাদেশকে শুষে খাওয়ার। এখন কি নিয়ে বিভক্তি করা হচ্ছে? এখন সবকিছু নিয়ে বিভক্তি। আপনি ঐক্য দেখলেন কোথায় আমাকে বলেন তো? আমি তো কোনো ঐক্য দেখি না। ঐক্য, সবাই ভালো রাজনীতি, ভালো গণতন্ত্র, ভালো শাসন ব্যবস্থা, ন্যায় বিচার। আমার ভাই এখানে বসেই সন্দেহ করছেন এটা আদৌ আমরা বিএনপি মিন করছে কিনা। বিএনপি ভাবছে তারা যে সংস্কারের কথা বলে তারা কি আদৌ মিন করে? তারা তো ডিলে করতে চায়। সো আপনি ঐক্যমত, আমরা হয়তো মানুষকে এক ধরনের আশ্বস্ত করবার চেষ্টা করছি, বাট আমি মনে করি যে মানুষকে প্রিপেয়ার করারও ব্যাপার আছে। বাংলাদেশের জার্নি খুব স্মুথ আমি দেখি না। স্মুথ হলে তো আলহামদুলিল্লাহ ভাই, বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও কোনো যাওয়ার জায়গা নাই, 2 দিন থাকার মতন, খরচ বিয়ার করবার মতন অবস্থাও নাই, আমার বাংলাদেশই থাকতে হবে। সো আমি চাই বাংলাদেশটা স্থির থাকুক, সুস্থির থাকুক, সুস্থ থাকুক, তাহলে আমি টিকতে পারবো। জি স্যার, তুষার যেই রাজনৈতিক প্রেডিকশন, আশঙ্কা, উদ্বেগের কথা জানালেন, আপনি তার সাথে কতটা একমত? না, মানে এই উদ্বেগ আছে। দেখুন, আমি দুটো কথা বলবো এখানে। এক নম্বর কথা হচ্ছে, আমাদের দিক থেকে আমরা বারবার পরিষ্কার করেছি, নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, তিনি বলেছেন যে আপনারা বিচার ও সংস্কারের ব্যাপারে আন্তরিকতা দেখান, আমরা নির্বাচন করার ব্যাপারে সহায়তা করব। কিন্তু বলেন না আমরা ব্যবস্থা করে দেবো, কিন্তু এটাকে আবার মিসফ্রেমিং করা হয়েছে। আমরা নির্বাচনের ব্যাপারে পজিটিভ, কিন্তু আমরা বারবার প্রশ্ন তুলছি বিচার এবং সংস্কারের প্রশ্নে দলগুলোর, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর। এখানে যেটি বলা হয় দুটি কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। না, দীর্ঘ প্রক্রিয়া হোক, আপনি রোডম্যাপটা, নির্বাচনের রোডম্যাপ যারা চায়, আমরা তো সরকারের কাছে সংস্কারের রোডম্যাপ চাই। আপনি সংস্কারের রোডম্যাপটা পরিষ্কার করেন এবং বলেন যে কিভাবে যে সংস্কারগুলো আপনি পরবর্তী নির্বাচিত সরকারের জন্য রেখে দেবেন, তারা যে সেটা করবে, এটা আমরা কিভাবে নিশ্চয়তাটা কি পাবো? তাদের কাছে আপনি কোনো শপথ করাবেন বা কিভাবে কি করাবেন, সাইন করাবেন কি? আমরা 3 জোটের রূপরেখা ব্যর্থ হতে দেখেছি এখানে। লিখিত অঙ্গীকারনামা দিলেও কি নিশ্চয়তা পাওয়া যায়? তাহলে কেন আমরা ধরুন আশ্বস্ত হব? আমাদেরকে তো আশ্বস্ত করতে হবে আপনাকে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে, আজকে আমাদের বিএনপির ইফতারে সম্ভবত আমাদের আহ্বায়ক বললেন ওখানে গিয়ে যে আমাদের মধ্যে যেন পরিবর্তিত পরিস্থিতির ব্যাপারে একটা কমিটমেন্ট যেন আমরা দেখাই, সেই কমিটমেন্টের ঘাটতি দেখা যাচ্ছে। এবং তিনি কিন্তু আরেকটা কথা কিছুদিন আগে বলেছিলেন যে আগামী 20 বছর এই যে তরুণদের যে রাজনৈতিক শক্তি, এই রাজনৈতিক শক্তির প্রভাব ও ভূমিকা রাখবে। এটা কে নির্বাচনে জিতবে, কে হারবে সেই প্রশ্ন না, কিন্তু এই রাজনীতিতে তারা প্রভাব ও ভূমিকা রাখবে। এই পরিবর্তিত পরিস্থিতি, যে তরুণদের কথা আমরা বলছি, আপনি একটা জিনিস একটু আন্তরিকতার সাথে ভেবে দেখেন, বাংলাদেশের আমি গত 5 মাসে অনেক জায়গায় গেছি, আর ঢাকার দেয়াল তো আমি প্রত্যেকটা দেয়ালই পড়েছি অন্তত। কোথাও কেন তরুণরা লিখলো না যে এখনই নির্বাচন দেন বা দ্রুত নির্বাচন দেন? তারা কি নির্বাচন চায় না, ভোট দিতে চায় না? এরা তো ভোটার হয়েছে নতুন। আমার নিজের ভোট দেওয়ার প্রতি প্রচণ্ড ক্রেভিং আছে, কারণ যেহেতু আমি কখনো ভোট দিতে পারি নাই, কিন্তু এটা লিখছে না কেন? এই সাইকোলজিটা তো বুঝতে হবে। এটা অগ্রাধিকারের মধ্যে আসছে, এটা অগ্রাধিকারের মধ্যে নাই, কারণ তারা মনে করছে এটা ইনএভিটেবল আউটকাম অফ দিস রিফর্ম। আপনি রিফর্ম, তারা লিখছে বাংলাদেশ 2, স্বাধীনতা এনেছি, সংস্কার আনবো, মানে সংস্কার করতে পারলে নির্বাচনটা অটোমেটিক্যালি আসবে এবং নির্বাচিত সরকার এসে যেন আবার অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকার যে দীর্ঘ সিলসিলা আমাদের এখানে আছে, প্রত্যেকটা অনির্বাচিত সরকারের পেছনে এখানে ওই রাজনৈতিক দল এবং নির্বাচিত সরকারগুলো দায়, যে পরবর্তীতে যে লম্বা আসার ক্ষেত্রে। তাহলে আপনি দেখবেন, আমি এখন তো পরিষ্কারভাবে বলতে চাই, বিএনপিকে তো এই দায় নিতে হবে। বিএনপি প্রথমবারই 3 জোটের রূপরেখা তারা নষ্ট করে দিয়েছে। প্রথমবারই তারা একটা বিতর্কিত নির্বাচন করেছে 96 সালে। তারপর তারা 14th সংশোধনীর মধ্য দিয়ে বিচারপতি বয়স বাড়ানোকে কেন্দ্র করে যে কাণ্ডটা করলো, তার ফলে লগি বৈঠা, তার ফলে 111 এসব এসছে। এবং তারপরে বিএনপিটা সবচেয়ে বড় ভুক্তভোগী। আমি এটা বহু আগে লিখে বলেছিলাম যে মাঠে বিএনপি খেলতে চাচ্ছে, এই মাঠ এবং এই খেলার নিয়ম বিএনপির জন্য তৈরি করা না, এটা আওয়ামী লীগের জন্য তৈরি করা। তাহলে বিএনপিকে একটা মোর ডেমোক্রেটিক মাঠ কাটতে হবে এবং নিয়মটাও সেটা বানানোর ক্ষেত্রে লিড দিতে হবে, আমরা তার সাথে আছি। কিন্তু বিএনপি সেটা করে নাই। বিএনপি এখন আপনি দেখবেন আওয়ামী লীগের রিপ্লেসড হতে চাচ্ছে এবং যে কানাঘুষা শোনা যাচ্ছে দিল্লির সাথে তাদের যে অ্যালাইনমেন্ট, এটা যদি হয়ে থাকে, আমি বলবো যে বিএনপি গত 20 বছর, যে দিল্লি তাদেরকে গত 20 বছর ক্ষমতার বাইরে রাখলো, তারা কিছুই শেখে নাই এখন। এবং সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ আছে? আমি আপনাকে একটা জিনিস বলি, আপনি দেখবেন যে ভারতীয় সেনাবাহিনী প্রধানের মন্তব্য খেয়াল করবেন, ভারতের প্রতিদিন মিডিয়া কি বলা হচ্ছে, যে ভারত এই 7 জানুয়ারি নির্বাচনের আগে
তারা বললো যে বাংলাদেশে আমরা নির্বাচন চাই না। কেন? কারণ নির্বাচন আসলে তখন তো বিএনপি আন্দোলনে ছিল, আমরা বিএনপির সাথে ছিলাম কিন্তু যুগপৎ আন্দোলনে। সো তারা বললো যে যদি নির্বাচন দেন তাহলে ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ক্ষমতায় আসবে। বিএনপিও কিন্তু তাদের কাতারে, তাদের চোখে তখন ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ছিল, বিএনপি হাইফেন জামাত, এভাবেই তারা প্রচার করতো। সেই ভারতের সেনাবাহিনী প্রধান, এটা কি তার জুরিসডিকশনের মধ্যে পড়ে বাংলাদেশে কখন নির্বাচন আসবে? তিনি বললেন যে নির্বাচিত সরকার ছাড়া আমরা সম্পর্ক স্বাভাবিক করবো না। এবং এখন 7 মাসের ব্যবধানে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে ইউনূস সরকার কি চায়, কেন নির্বাচন দিচ্ছে না, ঠিক বিএনপি যেভাবে কথা বলে ওই একই ল্যাঙ্গুয়েজে, বা আমি উল্টো করে বলতে পারি দিল্লি যেভাবে কথা বলছে বিএনপির সাথে হুবহু আপনি মিল পাবেন, মানে ইন টার্মস অফ ইন্টেনশন। ইভেন পলাতক আরাফাত সাহেবও মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাসে যা বলেন তার সাথেও বিএনপির বক্তব্য মিলে যায় যে এই সরকারের নিরপেক্ষতা নাই। বিএনপিও কিন্তু এই প্রশ্ন তুলেছে। সুতরাং আমাদের কাছে সন্দেহ হয়, আশঙ্কা হয়, মানে এটা মানে আমি একেবারে 2+2=4 দিয়ে আপনার মেলাতে পারবো না, কিন্তু এই আশঙ্কা তো হচ্ছে। কিন্তু যদি এই ট্র্যাপে বিএনপি পড়ে, এটা কিন্তু কারণ বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয়তাবাদী শক্তি ধারণা করা হয় বিএনপিকে, কিন্তু তারা যদি এখন আবারও এই 20 বছরের এরকম অভিজ্ঞতা থাকার পরেও এই ফাঁদে পড়তে যায় দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য, এটা তাদের জন্য খুব ভয়ঙ্কর মানে হতে যাচ্ছে। বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ডেমোক্রেটিক বা ইলেক্টেড গভর্নমেন্টের একটা বাড়তি মাইলেজ আছে না? না, অবশ্যই। আমরা কেউ তো কখনো বলি নাই যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে না বাংলাদেশে, বা আমরা বলেছি যে ইলেকশন মানেই ডেমোক্রেসি, শুধু এটাকে আমরা কন্টেস্ট করেছি। বাংলাদেশে ইলেক্টেড গভর্নমেন্টগুলোর মতো স্বৈরতান্ত্রিক গভর্নমেন্টকে আমরা তো ভেবেছিলাম যে এরশাদের পরে আর বাংলাদেশে কখনো স্বৈরতন্ত্র কায়েম হবে না, কিন্তু বাংলাদেশে আমরা কি 2001-06 শাসনামল দেখি নাই? আমরা কি 8 থেকে 24-এর এই শাসনামলকে দেখি নাই যে ফ্যাসিবাদ তৈরি হলো তো নির্বাচনের মধ্য দিয়ে? তাহলে এই গত 3টি নির্বাচন বা 10 বছর বা 15 বছরের আগে যদি যান, আমি বাংলাদেশের ইতিহাসের বিচারে যে নির্বাচনগুলো হয়েছিল এবং যে সরকারগুলো হয়েছিল সেগুলো তুলনামূলক অন্য সব সরকারের চেয়ে ভালো ছিল না? ছিল, কিন্তু 2001 থেকে 6 রেজিমের কথা তো 91 থেকে যদি মনে আছে, 91 থেকে 96 প্রথমবার এসেই তো তারা নির্বাচনটাকে বিতর্কিত করেছে। আমি শুধু বলতে চাচ্ছি যে মানে এই নির্বাচিত সরকারগুলো একেবারে পারফেক্ট ডেমোক্রেসি ডেলিভার করতে পেরেছে এরকম আমরা বলবো না, ঠিক আছে? ইনস্টিটিউশনসগুলোকে তারা নানাভাবে প্রভাবিত করতে চেয়েছে এবং বিএনপিও কিন্তু এটার জন্য দায়ী, কম আর বেশি দায়ী। তাহলে তাদের এই পরিস্থিতি সম্পর্কে অ্যাসেসমেন্টটা কি? মানে পরিষ্কার কোনো অ্যাসেসমেন্ট আমরা দেখতে পাইনি। ধরেন এই যে 31 দফা তারা এত ঘটা করে বলে, এই 31 দফায় 70 অনুচ্ছেদ সম্পর্কে কি বলা হয়েছে? আমরা ক্ষমতায় গেলে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখব। দ্যাটস দ্য ল্যাঙ্গুয়েজ। আপনি এখন সার্চ করে দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে দেখবো মানে কি আপনি আসলে এটা বদলাবেন না তো? আপনি তো আপনার সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেবেন না। আমি একটু বলবো সারওয়ার, জি জাস্ট আ মিনিট। 70 অনুচ্ছেদ ইজ আ ভেরি ইন্টারেস্টিং অনুচ্ছেদ। কেন? 70 অনুচ্ছেদ কিন্তু দলের ভুল ত্রুটি নিয়ে, দলের দোষ নিয়ে কথা বলতে একটুও বাধা দেয় না, ভোট দেওয়ার সময় সেটি বাধা দেয়, কিন্তু আমরা দেখেছি কথাও বলে। এক্স্যাক্টলি। এখন 70 থাকলো না গেল, এটা আমার একেবারে ব্যক্তিগত মত, এটার সাথে আমার দলের কিন্তু প্লিজ কোনো সম্পর্ক নেই। আমি আমার ব্যক্তিগত মত এবং আমার 3.5 বছরের সংসদের জার্নি থেকে আপনাকে বলি, হুজুরের মতে অমৎকার, এটা আমাদের রক্তে মজ্জায় অস্থিতে দাসত্ব। ভাই, এই দাসত্ব কি 70-এর জন্য আটকে আছে? দাসত্ব তো আমাদের রক্তে মজ্জায় অস্থিতে ভাই। আপনি দাসত্ব 70 থাকলে কি আর না থাকলে কি? এই যে তেলের মানে চোবানো ডোবানো, ঘন্টার পর ঘন্টা সংসদের 2 লক্ষ টাকা মিনিটের সংসদ ব্যবহার কইরা আপনি যে আপনার দলের প্রধানদেরকে মানে ঘিয়ের মধ্যে চুবাইতে থাকেন, এটা তো প্রধানরাও খুব খুশি খুশি মনে শুনেন এবং আপনিও নেক্সট নমিনেশনটা কনফার্ম করেন, আপনি মন্ত্রিত্বটা কনফার্ম করেন। এটার মধ্যে 70 বেচারা কি করবে ভাই? এখন আইন কানুন সংবিধান নিয়ম অনেক কিছু পরিবর্তন সংস্কার বদলে ফেলার কথা আমরা বলছি, কিন্তু আমাদের মগজে যা আছে, চর্চায় যা আছে, রক্তে যা আছে, বিশ্বাসে যা আছে, সেটা আপনি কেন আগে সংস্কার করবেন? আমি শিওর আমার এই ভাই এই বইটার কথা শুনেছে এবং পড়ে হয়তো লেকচারও সে ভিডিওতে দেখেছে। ওয়াই নেশনস ফেইলে পরিষ্কার আছে একটা জাতি কেন উন্নত হয় আর একটা জাতি কেন আজীবনের জন্য দাসত্ব করতেই থাকে। বিকজ উন্নত যে দেশগুলো আপনি দেখবেন তাদের মেধার, যোগ্যতার এবং তাদের যেই এবিলিটি সেটাকে অনুযায়ী তারা কাজ পায়, রিওয়ার্ডেড হয়, প্রমোটেড হয়। আর আমাদের মতন দেশগুলো হচ্ছে চাটার